দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্ত মঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। আমার আজকের যিনি অতিথি তাকে আমি কাছে পেয়ে আজকে অত্যন্ত আনন্দিত। তিনি একজন অত্যন্ত গুণী এবং জনপ্রিয় একজন অভিনেতা, একজন চিকিৎসকও বটে, যাকে মানুষজন গরিবের ডাক্তার নামে বেশি চেনেন। তবে এমন পরিচয়ে তিনি বেশ খানিকটা বিব্রত হন, একটু লজ্জাবোধ করেন। দর্শক, আমার আজকের অতিথি ডাক্তার এজাজুল ইসলাম। ডাক্তার এজাজুল ইসলাম, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে স্টুডিওতে আসলেন। কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনার জীবনের গল্প একটু খানিকটা জানবার চেষ্টা করব। জীবন নিয়ে আপনার যে অভিজ্ঞতা, যে একটা বর্ণাঢ্য ক্যারিয়ার চিকিৎসক হিসেবে, অভিনয় শিল্পী হিসেবে, তারও খানিকটা শুনবার চেষ্টা করব। তা আমি দেখলাম যে ছেলেবেলায় আপনার ভিন্ন ভিন্ন জেলায় কেটেছে, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা, ভোলা, রংপুর। তো ভিন্ন ভিন্ন জায়গায় কাটা, মানে ভিন্ন ভিন্ন স্কুল, ভিন্ন ভিন্ন বন্ধু বান্ধব। হ্যাঁ, তো সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? এবং এই যে জেলাভিত্তিক যে আলাদা আলাদা মানুষ, সে আলাদা আলাদা মানুষগুলো কি আলাদা আলাদা হয়? আমরা তো, আমার বাবা ছিলেন প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেন্ডেন্ট। তো আব্বা তখন তো আব্বা ক্লাস 1 গেজেটেড অফিসার যারা, তারা এক জায়গায় 3 বছরের বেশি থাকতে পারতেন না, এটা নিয়মই ছিল। আচ্ছা, এখনকার মতন বিষয়টা না। না, প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা, তারা এক জায়গায় 3 বছর থাকতে পারবেন, এরপর তাকে যেতেই হবে। আর তখনকার মানুষই বলবো যে এখন যেরকম 20 বছরও থাকা যায়, নানান পথ, নানান পরিক্রমা, কিন্তু আব্বা কখনো ভাবেননি। আমরা ছোট থাকতেই দেখেছি যে 3 বছরের পরে আব্বা কোনো জায়গায় থাকবেন, এটা উনি মনে হয় ভাবেননি। ওনার প্রিপারেশনই ছিল যে আফটার 3 ইয়ার্স আমি চলে যাব, এবং তাই গিয়েছেন। কত জায়গায় আমরা গিয়েছি। আমার জন্ম হচ্ছে ময়মনসিংহ শহরে, আমার নারী পোতা ময়মনসিংহ শহরে। সেখান থেকে ঠাকুরগাঁও, সৈয়দপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, কুষ্টিয়া, কমলাপুর, কত জায়গায়। এবং এই অভিজ্ঞতাটা সুন্দর একদম। মনে করেন কুড়িগ্রামের মানুষের একটা কালচার, কথাবার্তার একটা টোন। সেখান থেকে যখন গেলাম কুষ্টিয়া, কমলাপুর, সেখানে আবার আরেকটা টোন। ভাষা বুঝতে সমস্যা হতো নাকি? তখন ছোট ছিলাম তো, মানে অর্ধেক বুঝতাম না, এরকম ছিল। তো আসলে বিচিত্র অভিজ্ঞতা ছিল। এবং আমি আব্বার কথাও ভাবতাম যে একটা প্রতিষ্ঠানের প্রধান এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন, সেখানকার মানুষদের সঙ্গে মিলেমিশে আবার সেখানে থাকা, আবার আরেক জায়গায় চলে যাওয়া। আব্বা আম্মার জীবনটাও বিচিত্র ছিল। এটা ভালো লাগে। এটা আমি মনে করি যে আমার সৌভাগ্য যে বাবা এরকম একটি চাকরি করেছেন, যে চাকরিতে আমি সারা দেশটা ছোটবেলাতেই দেখে ফেলেছি। ছোটবেলায় দেখা হয়ে গেছে আমার সারা বাংলাদেশ, আমি মোটামুটি দেখে শেষ করেছি। এমন বিচিত্র অভিজ্ঞতা হুমায়ুন আহমেদেরও ছিল। তার বাবার চাকরির সুবাদে তিনি বিভিন্ন জেলায় ঘুরে বেরিয়েছেন। তার বিভিন্ন লেখালেখিতে এসেছে, খুব ভালো লেখা এসেছে সম্ভবত তার ছোট ভাই জাফর ইকবাল স্যারের, যেটা আধ ডজন স্কুল। তো আপনার জীবনে হুমায়ুন আহমেদ একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র, এবং টিভিতে, অর্থাৎ টিভি পর্দায় আপনার আশাটাও তার হাত ধরে। আপনার কি কখনো মনে হয় যে কোনো না কোনো কারণে আসলে তার সাথে পরিচয়টা আপনার একরকম ডেস্টিনি ছিল, মানে সৃষ্টিকর্তা চেয়েছিলেন যে এভাবেই হবে আপনাদের? আমি এখনো যখন কোনো বিপদে পড়ি, যখন কোনো ক্রাইসিসে পড়ি, তখন আমি অত্যন্ত ধৈর্য ধরি। এই বিশ্বাসটা করি যে আল্লাহ পাক আমাকে একটা ক্রাইসিসে ফেলে দিলেন এবং আল্লাহ পাক আমাকে রক্ষা করবেন। এটি আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং আমার জীবনে আমি দেখেছি যে আমি উদ্ধার পেয়ে গিয়েছি। আসলে টাকা দরকার, কিছু টাকা নাই, একদম হাত খালি। কোত্থেকে একটা ভালো কাজ চলে আসে, দেখি বেশ টাকা চলে আসলো। তো আমি যখন যেরকম বিপদে পড়ি, আমি সবসময় অপেক্ষা করি যে আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, এবং আল্লাহ আমাকে বাঁচান। এ পর্যন্ত বাঁচিয়েছেন। বিষয়টি অলৌকিক না? তা আমার এই যে অভিনয়ের নেশা ছিল ছোটবেলা থেকে, আমি ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হব না শিক্ষক হব, এটা কিন্তু আমার স্বপ্ন ছিল না। স্বপ্ন, কিন্তু আমি নাটকে অভিনয় করব। আবার যত বড়, আমি তো অবশ্যই নিজেকে বড় অভিনেতা ভাবি না। আমি মনে করি যে সামান্য কিছু অভিনয় জানি, এটুকুই আমার যোগ্যতা। কিন্তু আমি যে এত জনপ্রিয়তা পাবো, দর্শকদের এত ভালোবাসা পাবো, এটা কিন্তু আমার স্বপ্নে ছিল না।
আবার ডাক্তার হিসেবে আমি যখন মেডিকেল কলেজে পড়তাম তখন স্বপ্ন দেখতাম যে এত টাকা কি ইনকাম হবে না, কারণ বাবা তো অনেক কষ্ট করে চলতেন, অনেক বড় অফিসার ছিলেন, কিন্তু যেহেতু কখনো অন্যায় একটি পয়সা উপার্জন করেননি, সুতরাং আমরা অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, অনেক কষ্ট করে। মানে মাসে আমার মনে হয় 4-5 দিন আমাদের পাত্রে মাছ মাংস ছিল। আমাদের রুটিন খাবার ছিল কোনোদিন আলু ভর্তা, কোনোদিন বেগুন ভর্তা, এবং একটা ডিম খাবো তো ড্রিম, স্বপ্ন। ডিম ভাজা হতো, এই পাটিসাপটা পিঠার মতো রোল করে আম্মা কেটে কেটে দিতেন। একটা ডিম 4 ভাগ, মাঝে মধ্যে 6 ভাগ হয়েছে। তো আব্বা সৎ অফিসার ছিলেন জন্যে আমরা এভাবে খাওয়া দাওয়া করে বড় হয়েছি। সেগুলি এখন মধুর স্মৃতি। আমি যখন আমার ছেলেকে এগুলি বলি, ছেলে মেয়েদের, তো আমার ছেলে সেদিন আমাকে বললো সেদিন যে বাবা তোমার জীবনে গল্প আছে। আমরা খুবই অভাগা যে আমাদের জীবনে এগুলি গল্প নেই। আসলেই আমাদের ছেলে মেয়েদের জীবনে এই গল্পটা নেই। তো ওরা ডিম 10টা, কটা খাবা তুমি? খাবারটা বিরক্ত, মাংস এতগুলি, খাও বাবা, খাও বাবা, খাও বাবা, খাবো না। আমরা তো 1 টুকরা মাংসই তো অনেক বড় প্রাপ্তি ছিল আমাদের। একেবারেই সত্যি ঘটনা এটা। এবং আমরা ভর্তা কখনো মানে এতগুলি ভর্তা আছে তুমি নিয়ে নাও, সে সুযোগ কখনো পাইনি। সব ভর্তা ভাগ হতো। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই 2 বোন ছিলাম। তো বড় 2 ভাই মারা গেছেন, আমরা এখন 2 ভাই 2 বোন বেঁচে আছি। তো আলু ভর্তার ভাগ হলো, আব্বার ভাগটা সবচেয়ে বড়, তারপরেরগুলি আমাদের। আমরা বুঝতাম যে এটা আব্বার। আবার যখন তরকারি বাটিতে করে দিত, 1 টুকরার বেশি তো প্রশ্নে ওঠে না, এর সঙ্গে সবজি, আবার 2-3 টুকরা যেটা সেটা আব্বার, আমরা ধরে নিতাম যেটা আব্বার বাটি। তো এইভাবে খাওয়া দাওয়া করে বড় হয়েছে। তখন স্বপ্ন ছিল ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, কিন্তু ওই যে এত বড় ডাক্তার হব, খুব বড় ডাক্তার আমি না, কিন্তু যত সামান্য বড় তত সামান্য বড়র স্বপ্নটা আমার ছিল না। যত সামান্য টাকা উপার্জন করছি, এটা উপার্জন করব, সে স্বপ্নটাও ছিল না। স্বপ্ন ছিল এর চেয়ে অনেক কম। অভিনেতা হিসাবে সিনেমায় অভিনয় করব, আবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো, এটা আমি স্বপ্নেও দেখিনি। স্বপ্ন ছিল 2-1টা ছবি হয়তো বা করার সুযোগ হতে পারে, এরকম স্বপ্ন। ইন্টারমিডিয়েট পাশ করলাম, তখন তো বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে যেত। যেরকম আমরা ঢাকা মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছি, ময়মনসিংহ মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছি, রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছি, ময়মনসিংহের ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, সব জায়গায়। তারপরে নির্বাচিত হওয়ার পর সিদ্ধান্ত নিতাম যে কোথায় পড়ব। তো এটা একদম স্পন্টেনিয়াস। আব্বা বলল কোথায় পড়বা বলো। আব্বার পোস্টিং তখন রংপুরে। বললো যে দেখো বাইরে যাওয়া, খরচে দেওয়া কষ্ট হবে, রংপুরেই পড়ো, বাসায় থাকবা, বাসায় থেকে পড়বা। এবং তাই হলো। আমি একটা সাইকেল ছিল আমার, ভাঙা সাইকেল। এই সাইকেলটা চড়ে মেডিকেল কলেজে যেতাম এবং আবার চলে আসতাম। ভাঙা সাইকেল চড়ে আমি MBBS শেষ করেছি। মাঝে মধ্যে নতুন সাইকেল দেখে একটু লোভ হতো যে একটা নতুন সাইকেল যদি চালাতে পারতাম, কিন্তু সেই আশাটা পূরণ হয়নি। মানে শেষ পর্যন্ত ভাঙা সাইকেলটাই চালাতে হয়েছে। ডাক্তারি পড়ার ইচ্ছা তো আপনার ছিল না? মানে ওই যে বললাম না যে আব্বাকে বলছিলাম যে আব্বা ময়মনসিংহে তো টিকলাম, ইউনিভার্সিটিতে টিকলাম, ওখানে 2টা স্কলারশিপ পাইছি। তো 2টা স্কলারশিপ মানে আমার অনেক ভালো রেজাল্ট ছিল তখন। 2টা স্কলারশিপ মানে আব্বাকে তখন 1 টাকাও দিতে হবে না। তো আম্মা বলল বাবা ডাক্তারি পড়। আম্মার ইচ্ছা, আম্মা বলল বাবা ডাক্তারি পড়। আব্বা বলল যে তুমি তো নাটক করো, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, ডাক্তার হলে তো অভিনয় করার সুযোগ পাবে না। একদম এরকম ঘরোয়া। বাবা বুঝতেন আপনার অভিনয় করে ইচ্ছাটা। ঘরোয়া মিটিংয়ে এই আলাপ হচ্ছে আর কি, আব্বা আম্মা। তো শেষে মার কথাটা মনে হলো যে ময়মনসিংহ পড়লে তো আমি স্কলারশিপ পাবো, ফ্রি থাকলাম, আবার বাসায় থাকলেও তো ফ্রি, মোটামুটি ফ্রি, আর সাইকেল একটা আছে। তখন মানে ভাবলাম যে না পড়লে হয়তো আম্মা কষ্ট পাবে। আব্বার কাছে এটা বিষয় না। আব্বা শুধু একটা কথা বললো, তুমি ডাক্তার হলে তো অভিনয় করতে পারবে না, তোমার যেহেতু অভিনয় করার ইচ্ছা অভিনয় করো, তোমার ইউনিভার্সিটিতে পড়লে তুমি ওখান থেকে পাশ করে অভিনয় করার একটা সময় পাবে, ডাক্তার হলে সময়টা পাবে না।
কিন্তু আমাকে যে ডাক্তারি পড়তেই হবে কিংবা ইউনিভার্সিটিতে পড়তেই হবে এরকম কোনো প্রেশার আব্বার ছিল না। বাট আম্মার একটা আকুতি ছিল যে বাবা ডাক্তারি পড়, এই ভর্তি হয়ে গেলাম। কয়েক জায়গাতেই সিলেক্টেড হয়েছিলাম, রংপুরেও সিলেক্টেড হলাম, তখন রংপুরে ভর্তি হয়ে গেলাম ব্যাস। এবং বিনা খরচে বৃত্তি পেতাম, বৃত্তির টাকা দিয়ে শার্ট প্যান্ট বানাতাম, বই বৃত্তির টাকা দিয়েই কিনেছি, তা এভাবেই চলেছে। প্র্যাকটিস কি এখনো গাজীপুরেই করছেন? হ্যাঁ, গাজীপুরেই সারা জীবন করবার ইচ্ছা। তাই যেখান থেকে শুরু সেখানেই শেষ? হ্যাঁ, সেখানেই শুরু সেখানেই শেষ। এটা একটা বিরাট ভাগ্যের ব্যাপার। এই জন্য গাজীপুরের মানুষদের সঙ্গে আমার অনেক আন্তরিকতা, এবং গাজীপুরের মানুষরাও আমাকে অনেক ভালোবাসেন। কারণ সে তো শুরু, একটা মানুষের শুরু এবং শেষ এক জায়গায়, এটা কিন্তু বিরাট ভাগ্যের ব্যাপার। বাট আমি এই জন্য অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। মনে করেন আমার পোস্টিং বিভিন্ন জায়গায় ছিল। সকালবেলা সেই পোস্টিংয়ের জায়গায় গিয়েছি, সেই গফরগাঁ, সেই টাঙ্গাইল, সেই মির্জাপুর, এগুলি যে 3 দিন 4 দিন চেম্বারে বসতাম না। শুরুটা ছিল অনেক কষ্টের, তারপরও মাসে যে কদিনই বসতাম, মানে পেশেন্টরা জানতো যে সে আসবে, হয়তো শুনতো কবে আসবেন, অমুক দিন আসবে, অমুক দিনই আসতো। এত বছর তাদের সঙ্গে জীবন কাটানো, তো এই কারণে মানে গাজীপুরের মানুষদের সঙ্গে আমার আন্তরিকতা একেবারেই অন্যরকম এবং অনেক আপন মনে হয়। আমি বলি এটা যে আমার দেশের বাড়ি দুইটা, একটা গাইবান্ধা যেটা আমার পৈতৃক ঠিকানা, আরেকটা গাজীপুর। কারণ এই জায়গায় শুরু, এই জায়গায় আমি তো এখন তো নিশ্চিত যে মানে মৃত্যু হওয়ার আগে পর্যন্ত গাজীপুরেই আমাকে যেতে হবে, রুগী দেখতে হবে, যতদিন আল্লাহ পাক আমাকে। আজকেও কি রুগী দেখেছেন নাকি? হ্যাঁ, আজকেও রুগী দেখে এসেছি। এখন কত টাকা ভিজিট দিচ্ছেন? 300 টাকা বাড়াতে পারিনি আসলে। যখন ঢাকা মেডিকেল কলেজে প্রমোশন হলো, তো আমার স্টাফরা আমাকে বললো যে স্যার, আপনার জুনিয়র ডাক্তাররা আপনার চেয়ে বেশি ফিস নেয়, তারা তো বিশেষজ্ঞ না, আপনি তো বিশেষজ্ঞ, আপনি ঢাকা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, ফিস না নিলে তো স্যার মানুষ সন্দেহ করবে। তা আমি বললাম সন্দেহ করার তো কিছু নেই, আমি সরকারি চাকরি করি, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, কি সন্দেহ করবে? কই না স্যার, এত কম ফিস দিলে মান সম্মান থাকে না। তো তখন আমার মনে আছে আমি ফিস 500 টাকা পড়েছিলাম। আচ্ছা, এটা কত সালে ঘটনা বলছেন? ঠিক ঢাকা মেডিকেল কলেজে আসার পর। আচ্ছা, তো 500 টাকা ফিস করলাম। তো ফিস আবার আমি নেই কেন, সেটার পেছনে একটা গল্প আছে। যে এক সময় দেখা গেল পেশেন্ট টাকাটা বের করতে সময় লাগে, তাতে বাইরে যারা ওয়েট করে এদের কিন্তু যদি যে কজন রোগী দেখি, ওদের টাকা বের করার সময়টা কাউন্ট করলে কিন্তু অনেক সময়। পরে নিয়ম করলাম যে না, বাইরে টাকা দেবে। তখন যে সমস্যাটা হলো, বাইরে যে টাকা নেয় সে তো নিষ্ঠুর। এখন হয়তো রুগী বলছে যে 200 টাকা তো নাই, আরে 300 টাকা তো নাই, টাকা আছে তো 100, হ্যাঁ দেন 300। তো এই ধমক দেখে আমরা এটা তো হবে না, পরে এটা ক্যান্সেল করলাম, পরে আমি নেওয়া শুরু করলাম। তো 500 টাকা যখন ফিস করলাম, প্রথম দিন আমি দেখলাম, মানে আমার মনে হলো আর কি, হতে পারে এটা ভুল, রোগীরা নির্দ্বিধায় 1000-2000 টাকা ফিস দিয়ে চলে যায়। আমার মনে হলো যে 500 টাকা দিতে ওদের খুব কষ্ট হচ্ছে। আমি 2 দিন নিলাম। তৃতীয় দিন সবাইকে ডাক দিলাম, স্টাফদের, যে দেখো ফিস 300 টাকায় থাকবে এবং এটা আমৃত্যু, তোমরা কখনোই আশা করবে না যে আমি ফিস বাড়াবো, আমি যতদিন বাঁচি আমি 300 টাকায় নেব। তখন তারা বিষণ্ণ বদনে বের হয়ে গেল যে ওরা আমাকে খুবই ভালোবাসে, যে স্যার এত ছোট ডাক্তার হয়ে থাকলো 300 টাকার ডাক্তার, এটা তাদের। আপনার স্টাফদের বেতন তো এর মধ্যে বেড়েছে? হ্যাঁ, তাদের বেতন সব কিছুরই দাম বেড়েছে, কিন্তু আমার আপনার ফিসে আর ইনফ্লেশন আসে ওইটা আসে না। যেরকম এখন অনেকে যেরকম শুটিংয়ের বিষয়ে যখন, বিজ্ঞাপনের বিষয়ে যখন কথা হয় যে ভাই কত টাকা নেবেন, আমি তো আগে একটা কাজ করছিলেন এত টাকা নিছিলেন, এখন এত টাকা চাইতেছেন কেন ভাই? আমি বললাম ভাই, তখন বেগুনের কেজি কত আসলো কোন? তো তখন বেগুন আসছিল 10 টাকা কেজি, এখন হচ্ছে 60 টাকা। তো আপনি বাড়ান, আপনি যদি 10 টাকার মধ্যেই থাকেন তাহলে কেমনে হয়? কিন্তু সেই তো 10 টাকার মধ্যেই আছে। তো আমি ওটা আসলে পারি নাই মানে কি, অন্য কোনো কারণে না, আমার ফিসটা নিতেই কষ্ট হচ্ছিল এবং আল্লাহ আমাকে খারাপ রাখেন নাই। আপনার জীবনে তার মানে টাকা উপার্জনের খুব বেশি প্রয়োজনীয়তা না, আমার যেটুকু ছিল বললাম তো, আমার একটা হার্ট অ্যাটাক হয়েছিল, আমার একটা হার্টে রিং লাগানো আছে,
আমি চিকিৎসার সময় টাকাটা ছিল আমার, হাসপাতালের টাকাটা দিতে পেরেছি, আমি খেতে পড়তে পারি, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচটা আল্লাহ পাক চালানোর সুযোগ দিয়েছেন, তাদের লেখাপড়া প্রায় শেষের দিকে। তো খারাপ কি? এর চেয়ে বেশি টাকার আমার মনে হয় না যে প্রয়োজন আমার ছিল। জীবন তো আমি না খেয়ে তো ছিলাম না, চিকিৎসা না করেও ছিলাম না, তো জীবন তো সুন্দরভাবেই চলে গেল। এখন শুধু বাঁচতে চাই নিজে, নিজের স্ত্রী, সন্তানদের নিয়ে। একটা তাত্ত্বিক প্রশ্ন আসলে করতে যাচ্ছিলাম এই সময়, মানে এখন তো আশেপাশে ডানে বামে তাকালে সব হাজার হাজার কোটি টাকার খেলা। একজন মানুষের জীবন চালাতে আসলে ঠিক কতটুকু টাকার প্রয়োজন হয়? একদম নির্বোধ। আমি মনে করি এগুলি মানসিক রোগ, এগুলি আসলে মনোরোগ। একজন মানুষ কেন এত টাকার পেছনে ছুটবে? এত টাকার তার কেন প্রয়োজন হবে? কি করবে টাকা দিয়ে? আপনি বলেন। আমি এই বয়সে কি খাবো? এক প্লেট ভাত, মাছ মাংস, একটু শাকসবজি, এর বেশি কি খাবো? আমার ছেলেমেয়েরা কি খাবে? বউ কি খাবে? তো এই যে টাকা উপার্জনের যে একটা নেশা, হ্যাঁ, আমি মনে করি এটি একটা মনোরোগ। অকারণে সে টাকা উপার্জন করবে যেটার তার জীবনে কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন নেই তো আপনি হিসাব করে দেখেন যে আপনার চলতে ফিরতে কত টাকা লাগে। তো যারা হাজার কোটি টাকার স্বপ্ন দেখে, শত কোটি টাকার স্বপ্ন দেখে, শত কোটি টাকা নিয়ে কী করবে বলেন? আমার হাসি পায় আসলে যে মানে এরা কি মানে সুস্থ? আমি সুস্থ মনেই করি না, এনারা অসুস্থ। এত টাকা একটা মানুষের জীবনে প্রয়োজন হতে পারে না, হতে পারেই না। ডাক্তারি জীবনের গল্প শুনছিলাম, শুরুটা হলো গাজীপুরে। তখন তো আর গাজীপুর এখনকার মতন গাজীপুর ছিল না নিশ্চয়ই। না, তখন গ্রাম, মোটামুটি গ্রাম ছিল। ছুটে বেড়াতে হয়েছে না? হ্যাঁ, পুরো ছুটে বেড়াতে হয়েছে না এলাকা জুড়ে? হ্যাঁ, ভালো লাগতো আমার খুব। মানে ওই ডাক্তারিটার আনন্দ আসলে যারা গ্রামে ডাক্তারি করে এবং গ্রামকে এনজয় করে তারাই বুঝবে। আপনি পেশেন্ট, তখন তো কলে যাওয়া যেটাকে বলে, যে রোগী ডাকলো, রোগীর বাড়িতে গেলেন, তখন আমি যেতাম। আচ্ছা। এবং বাড়িতে গেলে যখন আপনি পেশেন্ট দেখলেন, পেশেন্ট খুশি হলো, আপনাকে তো না খেয়ে আসতে দেবে না, আপনাকে খাওয়া দাওয়া করে আসতে হবে। এবং আমি এটা পেয়েছি। এখনকার ডাক্তার সাহেব এটা পাবেন না, বাট আমি এটা পেয়েছি। গ্রামে গ্রামে যেতাম, আমি নৌকায় চড়ে গিয়েছি রোগী দেখতে, নৌকায় চড়ে দীর্ঘ পথ নৌকায় গিয়েছি, যে রোগী দেখে আবার এসেছি। হ্যাঁ, রিক্সায় গিয়েছি, ভ্যানে গিয়েছি, হেঁটে গিয়েছি। এবং সেই ভ্রমণগুলি আমার মানে সুন্দর ছিল, আমার একটুও কষ্ট হয়নি। এবং এই যে গ্রামের বাড়িতে যে এক বাড়িতে গেলাম, চেয়ারম্যান সাহেবের বাড়ি, দোতলা মাটির বাড়ি, দেখেও তো ভালো লাগে। সেই ছোটোবেলায় আমার নানার বাড়ি যেমন ছিল, আমার নানার বাড়ি মাটির, অনেক বড় মাটির ঘর, এসব দেখে ছোটোবেলার স্মৃতিতে চলে যেতাম। তা আমি গ্রামে যখন ডাক্তারি করতাম আমার খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। আমি কখনোই মানে গ্রামে পোস্টিং, গ্রামে রোগী দেখছি, এটা আমি কখনো ভেবে কষ্ট পাইনি। আমি সবসময় আনন্দই পেয়েছিলাম। আমার ডাক্তারি জীবন শুরু থেকে এখন পর্যন্ত যদি আপনি বলেন যে আপনার এর মাঝে দুঃখ কি, আমি বলবো আমি কোনো দুঃখ পাইনি। আমার ছেলেমেয়েরা যখন হয় না যে কে কি পড়বে, ডিসিশন নেয় তো সবাই। আমি তো ডাক্তার আপনার? আমার 2 মেয়ে 2 ছেলে, 3 জন ডাক্তার। ছোট ছেলে ও পড়েনি আসলে, ও আসলে আমাকে বলতো যে বাবা তোমাকে দেখে আমার ডাক্তার হবার ইচ্ছা হয়, তুমি ভোর 6টায় বের হয়ে যাও, রাত 2টা 3টা 4টায় আসো, এত কষ্ট করো তুমি, এই জন্য আমার ডাক্তার হতে ইচ্ছা করে না। আমি বাকি ছেলে মেয়েদের বলতাম যে তুমি যে তোমাকে যত যুক্তিই দেখাক, পৃথিবীর শ্রেষ্ঠ পেশা হচ্ছে চিকিৎসা পেশা। আমি বলতাম, মেয়ে যখন বলতো বাবা কী করবো, তোমার ইচ্ছা বাবা, তুমি যেখানে পড়ো কোনো সমস্যা নাই, বাট তুমি যদি আমার মত শুনতে চাও, আমি বলবো পৃথিবীর শ্রেষ্ঠ পেশা হচ্ছে চিকিৎসা পেশা, এর চেয়ে বড় পেশা হতে পারে না। চিকিৎসকদের নিয়ে ইদানিং অনেক অভিযোগও শোনা যায়। না, এটা তো মানে যেখানে মানে ভালো যেখানে থাকবে সেখানে তো একটু মন্দ থাকবেই, বাট আমি এখনও অবশ্যই মাথা উঁচু করে বলি যে পৃথিবীর শ্রেষ্ঠ পেশা হচ্ছে চিকিৎসা পেশা, কোনো সন্দেহ নেই। আপনি যেভাবে যত সহজে একটা মানুষের সুখ দুঃখ শুনবেন, তাকে সহযোগিতা করতে পারবেন, এটা আর কোন পেশায় ডিরেক্টলি করা সম্ভব বলেন? সহযোগিতার কিন্তু বিভিন্ন উপায় আছে। একটা বড় ব্রিজ বানিয়ে দিলেন, অনেক বড় সেবা। একটা বড় ইন্ডাস্ট্রি হয়ে গেল,
অনেক বড় সেবা, কিন্তু ডিরেক্টলি একটা সেবা, সেটা হচ্ছে চিকিৎসা সেবা। একটা গরিব রোগী দেখলাম, একটা পরীক্ষা ফ্রি করে দিলাম, টাকাটা নিলাম না, এই যে প্রশান্তি, এটা কোথায় পাবেন আপনি? এটা অনেক বড় প্রশান্তি না? আমার ছোট মেয়ে বলতো, এটা ওর টিচার বলেছে ওকে, আমার খুব কথাটা মাথায় মানে একদম ঢুকে আছে এবং আমার খুব প্রিয় বাক্য এটা। ও বললো যে বাবা, আমাদের টিচার আজকে বললো যে তোমরা কি, ও তখন ফার্স্ট ইয়ারে, তোমরা কি যদি ডাক্তার হতে চাও তাহলে নিজেকে কিন্তু দেবতা হবার প্রস্তুতি নিয়ে আসতে হবে। অর্থাৎ তুমি যদি দেবতা হতে চাও তাহলে ডাক্তারি পড়ো, আর যদি দেবতা হতে না চাও তাহলে ডাক্তারি পড়ো না। মানে চিন্তা করে দেখেন যে তোমার স্যাক্রিফাইস করার টেন্ডেন্সি থাকতে হবে, মানুষকে ভালোবাসার টেন্ডেন্সি থাকতে হবে, ভালোবাসতে হবে, তাহলেই তুমি ডাক্তার হবে, এছাড়া তুমি ডাক্তার হবে না। তো মেয়ে পাশ করবার পরে তখন আমি ওকে বলেছিলাম যে আমার মেয়ে, ওরা খুবই সিনসিয়ার। তো ওকে বললাম যে মা, তোমাকে যে তোমার স্যার বলেছিল দেবতা হতে চাও তাহলে ডাক্তার হও, তোমার কি এখন দেবতা মনে হয়? হ্যাঁ। হ্যাঁ বাবা, এখন দেবতা মনে হয়। আসলেই তো, মনে করেন আপনি যেরকম ঢাকা মেডিকেল কলেজ, আপনি হেঁটে যান, রাস্তার দুপাশে রোগী শুয়ে আছে মাটিতে, বিছানায়, মানে এর মাঝে আপনি যখন যাচ্ছেন, তারা যখন তাকিয়ে আছে, আমি মনে করি তারা দেবতার দিকেই তাকিয়ে থাকে। এবং তাদের যখন আপনি একটু সার্ভিস দেন, তারা যে কি খুশি হয়, এটা আমি তো হাতে নাতে নিজের চোখে নিজের জীবনে পেয়েছি। অনেক পেশেন্টের গল্প আছে আমার, এখন যেটা মনে হলো, এতটুকু একটা ছেলে, গ্রামের ছেলে, আমার তো গ্রামের গল্প বেশি। তো একদিন ওর মা অসুস্থ, দেখতে আসলো, সঙ্গে একটা পেয়ারা, একটা এত বড় পেয়ারা। তোর মা বললো যে এই পেয়ারাটা যেদিন গাছে এসে ডাক্তার সাহেব, হ্যাঁ প্রত্যেক দিন সকালে উঠে এই পেয়ারা দেয়, এইটা ডাক্তার স্যারের দিব, কেউ যেন এটাতে হাত না দেয়। এই পেয়ারাটা পাহারা দিয়ে দিয়ে আজকে কইছে তুমি যাইবে না ডাক্তার স্যারের কাছে, এটা নাও, এটা আমি স্যারের দিব। এই যে এতটুকু একটা বাচ্চা, ও যে একটা পেয়ারা ছোট থেকে বড় করলো, ওটা ও ডাক্তার স্যারকে খাওয়াবে, চিন্তা করতে পারেন। তখন কি আপনি ডিএমসিতে? না না, তখন আমি যাই না, তখন পোস্টিং কোথায় ছিল? আচ্ছা, আচ্ছা। প্র্যাকটিস গাজীপুর। এটা হচ্ছে আমার চেম্বারের গল্প। চেম্বারের গল্প। এই যে একটা এতটুকু ছেলের ভালোবাসা, যে ডাক্তার স্যারকে গাছের প্রথম পেয়ারাটা আমি খাওয়াবো, এবং সেটা পাহারা দিয়ে রেখেছে যে কেউ যেন এটা না নেয়। এবং সকালবেলা ঘুম থেকে উঠেই সে প্রথম যায় এই পেয়ারাটা দেখে, পাহারা দিয়ে দিয়ে রাখছে আপনার লেগে। আজকে আজ তুমি যাইবা না স্যারের কাছে, এই পেয়ারাটা পারো, এটা আমি স্যারের দিব। সে এসে পেয়ারাটা টেবিলে রাখলো। অতি সাধারণ ঘরের একটি ছেলে, বাট সে অধিকার টের পাওয়া যায়। এবং সে যে চেম্বারে ঢুকলো, কোনো রকম নাই, জড়তা নাই, স্যার এটা আপনার লেগে আনছি। এইগুলি আনন্দ তো যদি আপনি ফিল করেন, তো এর চেয়ে ভালো প্রশান্তি কোথায় আছে বলেন? আপনার নিউক্লিয়ার মেডিসিনে কেন পড়ার ইচ্ছা হলো? না, আমি যখন আমাদের পোস্ট গ্রাজুয়েশন করা তো খুবই খুবই কঠিন। আমি মনে করি পৃথিবীর অনেক দেশের চাইতে যারা বাংলাদেশে পড়াশোনা করে বিশেষজ্ঞ হয়, তারা অনেক অনেক ভালো হয়। আমাদের লেখাপড়ার স্ট্যান্ডার্ড অনেক ভালো, পৃথিবীর অনেক দেশের চাইতে অনেক ভালো। তো অ্যাডমিশন টেস্ট দেবো, তখন তো অনেকের সঙ্গে দেখা, তখনও কোন সাবজেক্টে দেবো, ফর্ম ফিল আপ করতে আসছি, তখন IPGMR, এখন BSME, হ্যাঁ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। তা বড় ভাই বললো যে কাজ কর, এই নিউক্লিয়ার মেডিসিন সাবজেক্টটা নতুন, তুই এটাতে দে, তাহলে তাড়াতাড়ি পাশ করবি। পাশ করার পর যেহেতু পোস্ট খালি, লোক নাই, প্রমোশন হবে তাড়াতাড়ি, এটাই ছিল কারণ। তো দিলাম, কিন্তু মানে দুর্ভাগ্যের বিষয়, প্রমোশন আমার অনেক দেরিতে হয়েছে, কারণ ওই একদম নতুন সাবজেক্ট, তো ওইটার এস্টাবলিশমেন্টটাই এখনও গড়ে ওঠেনি। তো ধীরে ধীরে উঠছে, ধীরে ধীরে কাজ করছে সবাই। প্রমোশন খুব তাড়াতাড়ি নেবার জন্য ভর্তি হয়েছিলাম, কিন্তু প্রমোশন হয়েছে অনেক দেরিতে। সমস্যা নেই, এটা নিয়েও কখনো আফসোস করি না। ওই যে বললাম যে আল্লাহ পাক আমার জন্য এটাই বরাদ্দ রেখেছিলেন, এখানেই আমার মঙ্গল,
সুতরাং এটা নিয়ে কখনোই মন খারাপ করি না। আপনার অভিনয় জীবনের গল্পে চলে আসতে চাচ্ছিলাম, মানে ছেলেবেলার থেকেই অভিনয়ের শখ ছিল, মঞ্চে অভিনয় করেছেন, কিন্তু টিভিতে শিখেছিল হুমায়ুন আহমেদের হাত ধরে। রংপুরে তো তখন রংপুরে রেডিওতে করতাম। বিটিভিরও তো এনলিস্টেড ছিলেন আপনি। হ্যাঁ, তারপরে ঢাকায় আসবার পরে আমার ফার্স্ট পোস্টিং তো গাজীপুরে। তো গাজীপুরে যেটা হয় আর কি, যে ঠিক একটা থিয়েটারের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল, ওদের সঙ্গে গাজীপুরে থিয়েটারে অ্যাক্টিং করি, ভাওয়াল থিয়েটার। তো ওখান থেকে আমার তো ড্রিম যে টেলিভিশনে তো অভিনয় করতে হবে। ওখান থেকে খোঁজ নিলাম, নিয়ে তারপরে জানতে পারলাম যে আগে অ্যাপ্লিকেশন দিতে হবে। আগে তো বিষয়গুলি অনেক কঠিন ছিল। আমি যাদবপুর থেকে ঢাকা আসলাম, টেলিভিশন ভবনে গেলাম, এবং আমি তখন ভেতরে ঢুকতে পারিনি। গেটেই আমি একটা অ্যাপ্লিকেশন দিলাম যে আমি নাট্যশিল্পী হিসাবে নির্বাচিত হবার পরীক্ষা দিতে আগ্রহী। আমার ঠিকানা দিলাম, তখন তো আর মোবাইল ফোন নেই। দিয়ে আসলাম, তারপরে বাই পোস্ট আমার অফিসে চিঠি আসলো বাংলাদেশ টেলিভিশন থেকে যে অমুক দিন আমার অডিশন। নানা সাজগোজ করে অনেক টেনশন নিয়ে অডিশন দিতে আসলাম। কত সালে ঘটনা বলছেন এটা? আমি 90 সালে এনলিস্টেড। আচ্ছা, 90 সালে, 89 90-এর মাঝামাঝি। তো তখন অনেক সাজগোজ করে আসলাম, বিরাট আতঙ্ক, এবং কেউ পরিচিত নেই। হয় না যে আমি একটা জায়গায় যাচ্ছি, আমার অমুক পরিচিত আছে, কেউ নেই। কারণ আমার বংশের মধ্যে কেউ টেলিভিশনে নাটক করেনি, যে কারণে কাউকে ধরে যে যাব সে সুযোগ ছিল না, লবিং এর সুযোগ নেই নাই। এবং ঢাকায় তো থিয়েটার করিনি, সুতরাং ঢাকাতেও পরিচয় কারোর সঙ্গে নেই। অডিশন দিলাম, বিরাট বোর্ড, এবং অবাক লাগছিল যে তখন যেরকম আব্দুল মামুন স্যার বসেছিলেন, হ্যাঁ, রামেন্দু মজুমদার স্যার বসেছিলেন, এই মানুষগুলি দেখলাম আর আরে, মানে তখন তো আমি মানে পৃথিবীতে নেই, অন্য গ্রহে, এবং তারা আমাকে প্রশ্ন করছেন, আমি আনসার দিচ্ছি, অভিনয় করছি, এবং আমার পরীক্ষাটা দিয়েই মনে হলো যে আমি সিলেক্টেড। কারণ একটা হিসাব আছে তো, অনেক ভালো পরীক্ষা হয়েছিল। এবং এবং আমার অবাক বিষয় এটাই যে সেই অডিশনও কিন্তু আমাকে হুমায়ুন স্যারের একটি নাটক নিয়ে প্রশ্ন করা হয়েছিল। স্যারের বহুব্রীহি নাটকের একটা কোশ্চেন করা হয়েছিল, যে আফজাল ভাই ছিলেন ওখানে একটু বোকাশোকা ডাক্তার। এটা নিয়ে এবার ডাক্তার কমিউনিটি খুব রাগ হয়েছিল যে ডাক্তারদের এত বোকা বানানো হলো কেন। তা আমাকে কোশ্চেন করা হয়েছিল যে এই যে ডাক্তার কীরকম বোকা দেখানো হয়েছে এবং ডাক্তাররা এটা নিয়ে আন্দোলন করছে, আপনার কি মতামত? আমি বললাম যারা আন্দোলন করছে তারা ভুল করছে। মেধাবী মানুষ মানেই খেয়ালি। মেধাবী মানুষ কিন্তু একদম হিসাব নিকাশ করে চলবে না। আমি অনেক দেখেছি ব্রিলিয়ান্ট মানুষ, কিন্তু দেখবেন যে কোটটা হয়তো একটা বোতাম নাই, উনি খেয়ালই করেননি। হ্যাঁ, মাথায় চুল কি অবস্থা খেয়াল করেননি। আমি বললাম যেহেতু উনি একজন ডাক্তার, তার মানে উনি অনেক মেধাবী। তো মেধাবী মানুষ একটু খেয়ালি হতেই পারে, এটা দোষের কিছু না। যারা এটা নিয়ে যে ডাক্তার সাহেবরা অভিযোগ করছেন, এটা তারা বুঝতে পারেনি। আমি তাদের দোষ বলবো না, তারা এই বিষয়টি বুঝতে পারেননি জন্য স্যারের উপরে রাগ করছেন, অভিমান করছেন। তো দেখলাম যে তারা দে আর স্যাটিসফাইড আমার উত্তরে। তারপর তো টিকে গেলাম, আবার নেক্সট চিঠি গেল ক্যামেরা অডিশনের জন্য, আবার আসলাম, ক্যামেরা অডিশন দিলাম, তারপর চিঠি গেল যে আমি নির্বাচিত। তখন ভাবলাম যে নির্বাচিত যখন হয়ে গিয়েছে, এখন তো আমাকে ডাকবে, আমি এখন রেগুলার অভিনয় করব। কোথায় কি, কোনো খবর নাই, কেউ ডাকে না। তা আমি একদিন আসলাম, এসে গেটে বললাম যে ভাই আমি তো অডিশনে পাশ করেছি, তো এই এত মাস হয়ে গেল আমাকে তো ডাকছে না কেউ। তো আমার দিকে সবাই হাসে, হ্যাঁ আপনারা ডাকবে নাকি? একদম এই ডায়লগটা বলেছিলেন যে কয় জোড়া জুতা আগে ক্ষয় করেন তারপরে ডাকবো। একদম মানে সামনে খুবই, উনি খুব ওই লেভেলের এমপ্লয় না, কয় জোড়া জুতা আগে ক্ষয় করেন তারপরে ডাকবো। আসলেই জুতা ক্ষয় করা শুরু করেছিলাম, ঘোরাঘুরি, এর কাছে যাই, ওর কাছে যাই, ওর কাছে যাই, মানে কেউই কোনো সুযোগ দিচ্ছিল না, কারণ আমি তো একেবারেই অপরিচিত ছিলাম। একজন তো বলেই বসলো, আরে অনেকেই অডিশনে পাশ করে, অডিশনে পাশ করা মানেই যে আপনি ভালো অভিনয় করবেন তা তো না। তো খুব কষ্ট লাগলো যে তাহলে আর অডিশনের দরকার কি? অডিশনে পাশ করবার পরেও যদি এই ভরসা না থাকে যে এই শিল্পী অভিনয় করতে পারবে,
তাহলে তো অডিশনের প্রয়োজন নেই। যাই হোক, এরকম অনেক কষ্ট পাওয়ার পরে একটা সময় ডিসিশন নিলাম যে অভিনয় হবে না। অভিনয় জীবন শেষ। মানে মফস্বলে অভিনয় করেছি, এটা মফস্বলের ব্যাপার। ঢাকা শহরে টেলিভিশনে অভিনয়, এটার যোগ্যতা আমার নেই, বুঝে গেলাম। তখন বাদ দিয়ে আবার পড়াশোনায় ফিরে গেলাম। ওই যে বললাম, আল্লাহ পাক যা করেন আপনার ভালোর জন্য করেন। ওই সময় আমি অভিনয়টা বাদ দিয়ে চলে আসলাম, পড়াশোনা শুরু করলাম, পোস্ট গ্রাজুয়েশন শেষ করলাম, স্পেশালিটি হলো, তারপর হুমায়ুন স্যারের সাথে দেখা। আমার যদি তখন সুযোগ হয়ে যেত, আমি জীবনে পরবর্তী পড়াশোনাগুলি করতে পারতাম বলে আমার মনে হয় না। মানে আমি এই উদাহরণগুলি সাজাই যে আমার জীবনে যখন যে অবস্থা হবে, ডেফিনেটলি এটা আলমাইটি করবেন এবং ডেফিনেটলি সেটা আমার মঙ্গলের জন্য। আমি তখন সুযোগ পেয়ে গেলে কিন্তু আমার আর পড়াশোনা হয় না। অভিমান করে চলে আসলাম যে না, অভিনয় করব না। পড়াশোনা করলাম, ভর্তি হলাম IPGMRE, পাশ করলাম। পাশ করবার পরে হুমায়ুন স্যারের সঙ্গে দেখা। অর্থাৎ যখন আমার পড়াশোনা শেষ, যখন আমি স্পেশালিস্ট, তখন স্যারের সঙ্গে পরিচয়। তার মানে আমি ডাক্তারিটাও গুছিয়ে ফেলেছি, তখনই স্যারের সঙ্গে অভিনয়ে মনোযোগ দিয়েছি। এই যে জীবনটাকে আল্লাহ পাক গুছিয়ে দিয়েছেন, আমার শুকরিয়ার তো শেষ নেই। আর সবচাইতে বড় কথা, আমার সবসময় স্বপ্ন ছোট ছিল, চাওয়াটা অনেক ছোট ছিল, যে কারণে আমি যে ছোটটুকু পেয়েছি সেটি আমার কাছে অনেক বড়। অনেকেই বলে থাকেন যে মানুষকে হাসানো নাকি সবচাইতে কঠিন। আপনি বছরের পর বছর ধরে সেই কাজটি করে গিয়েছেন এবং এখনো পর্যন্ত বলতে দ্বিধা নেই, আমার মন টন খারাপ থাকলে আমি ইউটিউবে আপনার নাটক দেখি, পুরনো নাটকগুলি, এবং দেখার পর ওই যে আবারও যে আনন্দটা অনুভব করা, সেটা আমি ফিল করি। ইদানিংকালে আমার খুব বেশি নাটক দেখা হয়নি, আপনার কথা শুধু বলছি না, মানে নতুন যারা কাজ করছেন বা নতুন যে নাটকগুলি হচ্ছে সেগুলো দেখা হয়নি। কিছু কিছু দেখেছি, কিন্তু ওই যে ওই আনন্দটা কেন জানি অনুভব করতে পারি না। এটা কেন হলো? নাকি এটা আমারই কোনো বোঝার না, ভুল? এটা সবার, এটা আমার নিজেরও। এটা আসলে মানে আমি মনে করি যে স্যারের মতো মানুষ তো আর নেই। হুমায়ুন আহমেদ আর 10 জন যদি থাকতো, আপনি অবশ্যই এখনো নাটক দেখতেন। 10 জন হুমায়ুন আহমেদ তো নেই, এটি হচ্ছে বড় সমস্যা। মানে একটা স্ক্রিপ্ট, একটা গল্প, একটা সংলাপ, আমি মনে করি এটি সবচেয়ে প্রধান বিষয়। যে কারণে আপনার ভালো লাগে না, এখন অনেকের ভালো লাগে, কাজ ভালো হয়, ডেফিনেটলি আমি বলবো না কাজ ভালো হয় না, অবশ্যই আগের চাইতে কাজ এখন ভালো হয়। কিন্তু ওই স্যারের যে বিষয়গুলি, এগুলি সবাই পছন্দ করতেন। দেখেন, একটা প্রেমের নাটক, খুব সুন্দর একটা প্রেমের নাটক হচ্ছে, এটা কিন্তু মানে যারা একটু বয়স্ক দর্শক তারা দেখছেন না, ঠিক ওই টিন এজের ছেলেমেয়েরা দেখছে। আবার একটা মজার একটা নাটক, এটা আবার আরেকটা গ্রুপ দেখছে। আবার নাটক একটু দুষ্টামি, এটা একটা দুষ্ট গ্রুপ দেখছে। মানে দর্শক কিন্তু ভাগ হয়ে গেছে, যে এই গ্রুপ এই নাটকটা দেখছে, এই গ্রুপ এই নাটকটা দেখছে। আর হুমায়ুন স্যার ছিলেন এমন একজন লেখক যার নাটক সবাই দেখত। স্কুলের ছেলেরা দেখত, কলেজের ছেলেরা দেখত, ইউনিভার্সিটির শিক্ষক দেখতেন, ডাক্তার দেখতেন, ইঞ্জিনিয়ার দেখতেন, রিক্সাওয়ালা দেখতেন, শ্রমিক দেখতেন। এই ক্যাপাবিলিটি তো আমি বলবো কজনের আছে? কে বলবে যে আমার নাটকের দর্শক সবাই? তা কিন্তু না, এটা হুমায়ুন স্যারই পেরেছিলেন। আমি যখন আগে রিক্সায় উঠতাম, মানে আমার কাছে এখন অবাক লাগে, আমি রিক্সায় উঠলে রিক্সাওয়ালা একটু চালায়, তখন তো আমি কেবল শুরু করেছি, সবাই এভাবে চেনে না। আচ্ছা, রিক্সাওয়ালা একটু রিক্সা চালিয়ে মাথাটা ঘুরাতো, স্যারের না হুমায়ুন আমাদের নাটক করেন। আমি অবাক হতাম যে বেটা রিক্সা চালাও তুমি, হুমায়ুন স্যারকে চেনো? চিনে সে। আবার মনে করেন যে একজন অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষের সামনে আমি গিয়েছি, হ্যাঁ দেখলাম আপনার নাটক খুবই সুন্দর। আপনার মাথা ফাটা একটা গল্প আছে আমার, হঠাৎ গল্পটা মনে পড়ে গেল এখনই। আমি একটি কর্পোরেট অফিসে গিয়েছি, তো সিইও সাহেব, ওনার কাছে গিয়েছি দেখা করতে। তো উনি আমাকে দেখে মানে দু একটা কথার পরে বললেন, ভাই দেখেন তো এই কপালে এই দাগটা। তাই আমি বললাম, কি রে, হঠাৎ কপালে দাগ? এবং সেটা একদম শুকিয়ে গেছে,
হয় না যে যদি ইনফেকশন থাকে, ঘা থাকে, তখন আমি ডাক্তারকে বলবো যে একটা ওষুধ দেন। আমি জি একটা দাগ কেটে গিয়েছিল আপনার? হ্যাঁ। এই কাটার একটা গল্প আছে। গল্পটা হচ্ছে, আমি হুমায়ূন স্যারের একটা নাটক দেখছিলাম, আপনারা অভিনয় করছিলেন। তো আমি সোফায় বসা, আমার সোফাটা ছিল কাঠের। আমি হঠাৎ করে আমার এমন হাসি আসলো, আমি হাসতে হাসতে পড়ে গিয়েছি, এবং যখনই পড়ে গিয়েছিলাম তখন সোফার কোণা লেগে আমার মাথাটা ফেটে গিয়েছিল। নাটক দেখা বন্ধ, হাসপাতালে গিয়ে সেলাই করে এসেছি। এটা হচ্ছে সেই নাটক দেখার দাগ। তো আমি অবাক। এটা হচ্ছে সুখ স্মৃতি, আবার দুঃখের স্মৃতি আছে। ওই যে আপনি বললেন যে মানুষকে হাসান, তখন বিআরটিসি বাসে যাচ্ছি, একটা দোতলা বিআরটিসি বাস, আমি নিচের তলায় বসা। তো আমার পাশে একটা মেয়ে বসা, দেখে মনে হলো যে ইউনিভার্সিটিতে পড়ে। তো যেটা হয় বাসে উঠলে একটু মাথাটা নিচু করেই থাকি, যে যাতে খুব বেশি প্রশ্ন না করে যাতে। তা আমি বসে চুপচাপ আছি। বসবার সময় তো একটু বলতেই হয় যে একটু সরেন, বসি। আমি একবারই তার দিকে তাকিয়েছি, একটু পরে দেখে কান্নার শব্দ। তো কান্নার শব্দ যখন আসলো, আমি মেয়েটির দিকে তাকালাম, দেখি মেয়েটি কাঁদছে, এবং এভাবে হাত দিয়ে মুখ ঢেকে কাঁদছে। ধীরে ধীরে তার কান্নার শব্দ বেশি হচ্ছিল। তো হয় না, সামনে পিছনে যারা বসা তারা তখন মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। আর আমি তো বললাম বেকায়দায়, কিরে এ মেয়ে কান্না করছে কেন? আমি তাকে বললাম যে কি ব্যাপার, আপনি কি কান্না করছেন কেন, কি সমস্যা? বিরক্ত হয়ে বললাম, মেয়েটা শিক্ষিত। সে বলল, স্যার একটা গল্প আপনারে কমু। সে ঢাকার ভাষায় বলতেছিল যে আমার ভাই সৌদিতে ছিল, সৌদি থেকে আসার পর সে একটা মিথ্যা মামলায় পড়ে যায়। পড়বার পরে তার জেল হয়। 2.5 বছর সে জেলে ছিল, একদম অন্যায়ভাবে। আমরা কিছু করতে পারি নাই। 2.5 বছর পর ভাই যখন জেল থেকে বের হয়ে আসলো, ভাই কারোর সঙ্গে কথা বলতো না। আমরা মানসিক ডাক্তারের কাছে নিলাম, ডাক্তার সাহেব ওষুধ দিল, তারপর ভাই কথা বলে না। মা ডাক দিয়ে নিয়ে যায়, ভাই খায়, আবার এসে শুয়ে থাকে। মানে ভাই ওই দুঃখটা নিতেই পারতেছিল না যে আমি কোনো দোষ করলাম না, 2.5 বছর জেল খেটে আসলাম। তারপর আমি একদিন বুদ্ধি খাটাইলাম স্যার, একদিন, তখন নাটকের সিডি পাওয়া যেত। আপনার একটা নাটকের সিডি কিনে আনছি। এইটা আইনে ভাইরে করলাম, ভাই একটু নাটক দেখো। কজন সিডিটা ছাড়লাম, ভাই নাটকটা দেখে হো হো করে হাসতে 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 পড়ে গেল, এবং তারপর থেকে ভাই একদম ভালো। এই কথা বলতে বলতে সে তখন তার চিৎকার, মানে পুরো বাসের লোকজন তার দিকে তাকায়। এরপর আমি দোকানে যত হুমায়ূন স্যারের নাটক আছিল আমি সব কিনে আনছি। ভাইরে প্রত্যেক দিন নাটক দেখাই, ভাই হাসে, এবং আমার অসুস্থ ভাই একদম ভালো। তখন মেয়েটার কান্না তো শেষের দিকে, আমার কান্না পাচ্ছিল আসলে, যে একটা শিল্পীর কিংবা একজন লেখকের, একজন নাট্যকারের অ্যাচিভমেন্ট এর চেয়ে বেশি আর কি হতে পারে। আপনি যে নাটকের গল্পটা বলছিলেন, হুমায়ূন আহমেদের বই পড়ে, তার লেখা পড়ে, তার নাটক দেখে, তার সিনেমা দেখে কেমন যেন একরকম ঘোর লাগা কাজ করে, অন্তত আমার মধ্যে করে। একরকম ভাবালুতা পেয়ে বসে, কিছু পাগলামি মাঝে মধ্যে করতে ইচ্ছা হয়। জোছনার সময় সমুদ্র দেখতে ইচ্ছা করে, কোনো নীল শাড়ি পরা মেয়ের পিছে ছুটতে ইচ্ছা করে। তো হুমায়ূন আহমেদ স্যার এ ধরনের কাজগুলি খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে বাঙালি মধ্যবিত্তের মধ্যে নিয়ে এসেছেন। তো ওই ধরনের যে একরকম পাগলামি আপনারা যারা তার আশেপাশে ছিলেন তাদের মধ্যেও কি এটা গ্রাস করতো নাকি? ওই সময়টা আসলে আমাদের, মানে এখন যেরকম নাটক করতে যাই, আজকে শুটিং আছে গেলাম, মানে শুটিং করতে যাওয়াটা মনে হয় যাই, সবার সঙ্গে দেখা হবে, গল্প করব, শুটিং করব। কিন্তু স্যারের প্রতিটি কাজ করেছি, এক একটি কাজ মানে জীবনের এক একটা মাইলস্টোন। প্রত্যেকটি কাজ, এক একটা কাজ আমাদের জীবনে এক একটা
মানে উৎসবের মতো ছিল এবং অনেক বড় প্রাপ্তির মতো ছিল। এই যে এখন অনেক কাজ করি, দেখি কয়টা, দেখি না তো। নিজের নাটক যখন দেখি নিজেরই রাগ ধরে, কি এগুলি কি করছি। আমার ছেলেমেয়েরাই তো বলে, বাবা বাদ দাও এগুলি, এখন বাদ দিয়ে দাও, অনেক হয়েছে, বাদ দিয়ে দাও। ছেলেমেয়েরাও দেখে না, আমি নিজেও দেখি না। তো একবার ঈদে আরেকটা গল্প মনে পড়লো। আচ্ছা। ঈদের দিন নাটক তো দেখা হয় না, দেখার সময় হয় না। ঈদের দিন মোবাইলে ওই স্যারের একটা পুরাতন নাটক, আমার মনে নেই কোনটা, আমি হঠাৎ করে নাটকটা বের করলাম দেখব। তো দেখা শুরু করলাম, তখন আমার ছোট মেয়ে, ও ডাক্তার, ও আমাকে ক্রস করছিল। দেখে হয়তো বা ওরও কোনো কাজ ছিল না, ও আমার পাশে বসলো। পুরো নাটকটা বাবা মেয়ে এক নিঃশ্বাসে শেষ করলাম। মেয়েও চুপ, আমিও চুপ। নাটক শেষ হবার নাটক দেখা শেষ। তারপর মেয়ে আমার দিকে তাকিয়ে বলে, বাবা তুমি তো অনেক ভালো অভিনয় করতে। বাবা তুমি অনেক ভালো অভিনয় করতে, ইট মিনস এখন ঘোড়ার ডিম করো। ভালো অভিনয়ের কথা মনে পড়লো আপনার? ভালো অভিনয় করতে, ওয়ান্স আপন এ টাইম। এখন ঘোড়ার ডিম, পরের লাইনটা মেয়ে বাবাকে বলেনি, কারণ ভালোবেসে বলেনি, মায়া করে বলেনি, কিন্তু ভেতরে তার এই কথাটাই ছিল যে তুমি আগে অনেক ভালো অভিনয় করতে, এখন ঘোড়ার ডিম করো। এই হচ্ছে মানে আমাদের আগের কথা আর এখনকার কথার মধ্যে তফাৎ এটুকুই। ভালো অভিনয়ের প্রসঙ্গে মনে পড়লো, যেমন আপনার একটা নাটকে আছে আপনি মাটি খাচ্ছেন, আমার দেখে মনে হলো সত্যি সত্যি বোধহয় খাচ্ছেন, পানিতে ঝাঁপ দিচ্ছেন। মানে এই সিনগুলি কিভাবে হতো, মানে এত রিয়েলিস্টিক কেন লাগতো? তখন তো ক্যামেরাও যে খুব ভালো কাজ করতে এমন হতো না বিষয়গুলো। হ্যাঁ, যে আমি একটা নাটকের শুটিংয়ে গেলাম, ডিরেক্টর সাহেব আমাকে বললেন যে আপনার মাথায় একটা বাড়ি দেবে, অন্য নাটক। জি। আমি বললাম, আরে আমার মাথায় বাড়ি দেবে মানে? না, আস্তে করে দেবে। আমি বললাম ইম্পসিবল, কারণ মাথায় কেউ এভাবে বাড়ি দিতে পারে না। এটা একটু বেশি হওয়া মানে ইন্টারনাল হেমারেজ এবং আমার মৃত্যু, এটা তুমি করবো না। পরিচালক মহোদয় বড় বেকা দেয়, কী করবে? আমি করবোই না। আগে না ভাই, আমি করবো না। আমি কখনোই জীবনের ঝুঁকি নিয়ে অভিনয় করব না। আমার মাথায় বাড়ি দিবে এবং যে বাড়ি দেবে সেও প্রায় নতুন একজন শিল্পী, ও তো ওই মাপ, ওর যে কোনো কিছু হতে পারে, হতেই পারে না। মানে আপনি যে আঘাতটা আমি করবো এটা একটু বেশি হলেই তো হেড ইঞ্জুরি হতে পারে। তারপরে সে বলল যে তাহলে এক কাজ করি, এটা বাদ দিই, অন্যভাবে করি। তখন দৃশ্যটা হলো, সে দৃশ্যটা পরে সে কীভাবে কী করেছে আমার মনে নেই। আমি গল্পটা কেন করলাম, যে অনেকেই শিল্পীদের প্রতি, শিল্পীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখেন না। আর একটা বিজ্ঞাপনের সময় আমাকে ফ্যান ধরে ঝুলতে হবে, বিজ্ঞাপনটা হচ্ছে ফ্যান ধরে ঝুলতে হবে, এবং তারা সব আয়োজন কমপ্লিট। বিজ্ঞাপনের আয়োজন মানে কি? বিশাল আয়োজন। আমি বললাম অসম্ভব, ফ্যান ধরে আমি ঝুলবো কী করে? আপনি কি ফ্যানটা দেখছেন আগে? ফ্যানটা খোলা হয়েছে? মিনিমাম 20-30 বছর আগের ফ্যান। যদি ফ্যানটা ছিঁড়ে পড়ে কী হবে তখন? আমি ঝুলবো না, আমি ঝুলবই না। তখন ডামি নিয়ে আসা হলো এফডিসি থেকে, ডামিকে দিয়ে শটটা নেওয়া হলো। আমি তো বয়স্ক মানুষ, যে ডামিকে আনা হলো সে একদম তাগড়া জোয়ান। আমি দেখলাম শুটিংয়ের সময় সে ছেলেটিরও দম যায় অবস্থা। তো যে আর্টিস্ট অ্যাক্টিং করবে তার সেফটি তো আমাকে দেখতে হবে। এই মাটি খাওয়ার কথাটাই এত কথা বললাম। মাটি খাওয়ার সময় তো মাটি 1 চামচ খাওয়ার তো গল্প আছে। তো স্যার বললো, ডাক্তার তুমি কি করবে এখন? মাটি তো 1 চামচ খাইতে হবে। আমি বললাম, স্যার খাবো। শট করে রাগ করে গেলেন, স্যার ফাজলামি করো, মাটি খাবো মানে? এই মাটি কি ব্যাকটেরিয়া ফ্রি? এটা কি তোমার জন্য সেফ? ফাজলামি করো, এই শুটিং বন্ধ। মাটির মতো দেখতে কিছু বের করো যেটা ডাক্তার খেতে পারে, যেটা সেফ। একদম শুটিং বন্ধ। তো চট করে আমার মাথাতেই আমার চিন্তা আসলো যে স্যার এক কাজ করি, তাহলে কাঁচা কলা সিদ্ধ করে একটু হলুদ দিই, ওইটারে ভর্তা করি, তাহলে যদুপুরের মাটি তো লাল, তাহলে ওইটার রং এরকম হবে। তাহলে তাই করো। কাঁচা কলা সিদ্ধ হলো,
কাঁচা কলা হলুদ দিয়ে মাখা হলো, মাটির মতো রং হলো, সেই কাঁচা কলা আমি 1 চামচ খেলাম। এই নিরাপত্তা কজন পরিচালক শিল্পীকে দেন বলেন? অনেকেই মানে হুমায়ুন স্যারের প্রশংসা আমি এত করি, অনেকে বিরক্ত হন, আমি বুঝি এটা। কিন্তু এই যে এক্সাম্পলগুলি, এগুলি কি আর কেউ দেখাতে পারবে যে আমি আর্টিস্টের এই সিকিউরিটিটা দিয়েছি, আর্টিস্টের এই নিরাপত্তা দিয়েছি? কেউ না। এইটা তো গেল একটা। আরেকটা নাটক মনে পড়ছে, সেটা রিহার্সালের সময় আমি একটা অটিস্টিক লোক, তো আমি একটা হাতিতে উঠবো, বারবার হাতির কাছে যাচ্ছি, তো মানে হাতির মালিকের যে সহকারী সে আমাকে একটা থাপ্পড় মারবে। রিহার্সালের সময় ওই ছেলেটি থাপ্পড় মানে জাস্ট থাপ্পড় মারবে আমাকে। স্যার প্রচণ্ড ধমক দিলেন, এই রিহার্সাল হচ্ছে না, এখন থাপ্পড় দিবা কেন ফাজিল? একদম বকা দিলেন যে রিহার্সালের সময় তুমি কেন থাপ্পড় দিবা? অর্থাৎ আমি যেন একটি থাপ্পড়ও অকারণে না খাই, এটা আমি বলে না, প্রত্যেকটি শিল্পীর ব্যাপারে স্যারের এই মমতা, এই দায়িত্ববোধ ছিলেন, এটা ছিল স্যারের। যেটা আমি এই যে বললাম মাথায় বাড়ি মারবে, কয় আস্তে করে মারবে, এটা কি সম্ভব? আপনি এখন ফ্যান ধরে ঝোলেন, আরে এই ফ্যান যদি ছিঁড়ে পড়ে তো কি হবে আমার? মাথাতেই নাই। এবং যারা বিজ্ঞাপনের সঙ্গে সংশ্লিষ্ট, দে আর কোয়ালিফাইড। এমন না যে তারা লেম্যান, তারা মূর্খ, তা না, দে আর হাইলি কোয়ালিফাইড। শুধু কোয়ালিফাইড বললে ভুল হবে। তো তাদের এই শিল্পীর প্রতি মমতাটা নেই, যেটা হুমায়ুন স্যারের ছিল। আমরা আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম, আরেকটা জায়গায় একটু দৃষ্টিপাত করতে যাচ্ছিলাম, আপনার চলচ্চিত্র জীবন। শ্রাবণ মেঘের দিন দিয়ে যা শুরু হলো, এবং আমার আরেকটা খুব প্রিয় চলচ্চিত্র হচ্ছে শ্যামল ছায়া। এই দুটো সিনেমারই আমি যতদূর জানি যে মানে পুরো গোছগাছ করবার দায়িত্বটি নাকি আপনার ছিল। এবং শ্রাবণ মেঘের দিনে 1.5 মাসের মতন বোধহয় আপনি বাসাতেই ফিরতে পারেননি। 1.5 মাস। গল্পটা বলবেন নাকি? এবং শ্যামল ছায়ার নাকি শুটিং হওয়ার কথা ছিল ময়মনসিংহ, আপনারা নাকি বললেন কাপাসিয়ায়। না, এই স্যার প্রথম যখন শ্রাবণ মেঘের দিন ছবির দায়িত্ব আমাকে স্যার দিলেন, তখন ওই যে স্যারের খুব মানুষকে ইভ্যালুয়েট করার ক্ষমতা ছিল অনেক বেশি, অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন উনি। আমার কি দেখে আমাকে বিশ্বাস করলেন আমিও জানি না, যার সঙ্গে আমার কোনো পরিচয় নেই, আমার অতীত ইতিহাস সম্বন্ধে উনি কিছুই জানেন না, নাথিং। আমি ওনার বন্ধুর ছাত্র, আমার স্যার ছিলেন ওনার স্কুলের স্কুলমেট, এটুকুই। এর বাইরে উনি আমার সম্বন্ধে কিছু জানেন না। তো এই মানুষটি আমাকে একটা ছবির পুরো দায়িত্ব দিলেন, এবং আমি জীবনে কখনো ছবি বানাই নাই, আই নো নাথিং। তো আমার বিশ্বাস ছিল, ওই যে বললাম যে আল্লাহ সঙ্গে আছে, পারবো আমি। এবং আমি পেরেছিলাম, আমি সুন্দরভাবে শ্রাবণ মেঘের দিন শেষ করেছি। এবং তখন তো মানে মাথায় কিছু নেই, 24 ঘন্টা স্যার যেভাবে যা যা বলেছেন সব কিছু করেছে। এবং ছবি যখন শেষ, ছবি তো আবার রিশুট হয়েছিল, প্রায় অর্ধেক ছবি আবার রিশুট হয়, কারণ মাঝখানে একজন শিল্পী চলে এসেছিলেন, যে কারণে পুরো ছবিটা আবার প্রায় আমি মনে করি অ্যাবাউট মোর দেন 50% রিশুট হয়েছে শ্রাবণ মেঘের দিনের। তো এই যে ধকলগুলি, চিন্তা করা যায় না, কোথায় যমুনার পার, কোথায় টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি, কোথায় জয়দেবপুর, কোথায় নদী, কোথায় বন, কোথায় জঙ্গল, দিন নাই রাত নাই, কোথায় সাপ, কোথায় কি, এগুলি মাথাতেই ছিল না। ছবি করতে হবে ঠিকভাবে, কোনো রকম গাফিলতি করা যাবে না, এবং সেটা পেরেছি। এই শ্রাবণ শ্যামল ছায়াও একই, সেই নৌকা জোগাড় করতে গেলাম সেই মুন্সিগঞ্জ, খবর নিলাম কোথায় বড় নৌকা পাওয়া যায়, সেই মুন্সিগঞ্জ দেখলাম বড় নৌকার অনেক দাম, পরে পুরাতন একটা নৌকা কিনলাম, ওইটাকে মেরামত করলাম, করে নিয়ে আসলাম। সেটা নিয়ে আবার দুর্ঘটনা, মাঝ নদীতে সেই নৌকা ভেঙে গেল, আবার সেটা মেরামত করা, সবাইকে নিয়ে এসে। এই যে ধকল, যাতে করে খরচ বেশি না হয়, হয় না, যত কম পয়সায় আমি চেষ্টা করেছি যেন স্যার ছবি করতে পারেন। যেরকম শ্রাবণ মেঘের দিনে ফার্নিচার, জমিদারের বাড়ির ফার্নিচার, আমি চিন্তা করলাম স্যার তো যে ফার্নিচারের দাম, এফডিসি যেখান থেকে ফার্নিচার আনে হিউজ দাম, আমি চিন্তা করলাম যদি ভাড়া আমি প্রায় হিসাব করে, তখন সে সময় দেখা গেল প্রায় 8-10 লাখ টাকা ওই ফার্নিচারের ভাড়া দিতে হবে। তখন আমি জয়দেবপুরে
পুরনো জমিদার বাড়ি, কাশিমপুর জমিদার বাড়িতে গেলাম, যে দেখি গোয়ালের মধ্যে একটা খাট পড়ে আছে, ওই রুমে একটা, এই রুমে একটা। তখন আমাকে সবাই ডাক্তার হিসাবে কিন্তু অনেক পছন্দ করে। আচ্ছা। এই ফার্নিচারগুলি আমি সব পুরনো ফার্নিচারগুলি কিনে নিয়ে আসলাম, এনে সবগুলি কাঠমিস্ত্রি লাগায় সুন্দর করে বানায় ফেললাম। শ্রাবণ মেঘের দিনে সবগুলি ফার্নিচার কিন্তু আসলেই জমিদার বাড়ির, জমিদার বাড়ি থেকে ফেলে দেওয়া ফার্নিচার, কিংবা ঘরের কোনায় পড়ে আছে, এখন তারা মডার্ন ফার্নিচার ইউজ করছেন। ওগুলি নিয়ে এসে ঠিকঠাক করে তারপর আমি শুটিং শুরু করলাম। 10 লাখ টাকার জায়গায় আমার মনে হয় সর্বোচ্চ 1 লাখ টাকা খরচ হয়েছিল আমার। এবং শুটিং তো রিশুট যেহেতু হলো, শুটিং শেষ হওয়ার কথা যতদিনে, তার চেয়ে 3 গুণ সময় লেগেছিল। তা আমার তো 30 লক্ষ টাকা শুধু ফার্নিচার ভাড়া দিতে হতো। যেহেতু আমি ফার্নিচার কিনে, ওই পুরনো ফার্নিচার কিনে ওই জমিদারি স্টাইলই সেগুলিকে মেরামত করে রং করে সেটে না দাঁড় করাতাম। টাকাটাও মাথায় রাখতাম সবসময়, যে কত কম খরচে কত সুন্দর কাজ করা যায়। ওই যে নৌকা কিনতে যায়, একটা নতুন নৌকার দাম অনেক টাকা, কিন্তু পুরনো যেটা, ওইটা চিন্তা করে আমার তো শুটিং কদিনই তো ব্যবহার করব। পুরাতন একটা নৌকা কিনে এটা মেরামত করে ওখানেই ছিলাম, ওখানে থেকে নৌকা মেরামত করে দেন রওনা দিলাম এই শ্যামল ছায়ার নৌকা নিয়ে। মাঝে মাঝে কি মনে হয় সেসব এক অন্য জীবনের গল্প? হ্যাঁ, আমি তো বলি সবসময় যে, এবং আল্লাহ খুব মেহেরবান যে এই যে বউ বাচ্চা রেখে চলে গিয়েছিলাম, কত বড় বিপদ হতে পারত। আমার বউয়ের কথা সারা জীবনে আমি মনে রাখি, যে আমার অভিনয় জীবনের এই সফলতা, চিকিৎসা জীবনের এই সফলতা, আমার বউয়ের যদি সমর্থন না থাকতো, আমার এই পাগলামিগুলি যদিও এনজয় না করতো, আমি এটা করতে পারতাম না। 1.5 মাস আমি নাই, কখনো কোনোদিন অভিযোগ করেনি যে 1.5 মাস কেন নাই তুমি। শ্রাবণ মেঘের দিনে যে ঢোলটা আমি বাজিয়েছি, এটি আমার বউ কিনে দিয়েছে, সে নিজে যে। অথচ সে নাটকের লোক না, গানের লোক না, নাচের লোক না, এই জগতে তার কোনো পরিচিতি নেই, বিচরণ নেই। সেই মানুষটি আমার জন্য একটা ঢোল কিনে আনলো। তার মানে কি, আমার এই আনন্দটা দেবার জন্য তার কতটুকু আন্তরিকতা ছিল। ডাক্তারে তো সেম, রাত 2টা, 3টা, 4টায় চলে আসলাম। রাত 3টার সময় ফোন করে বললাম যে খাবারটা আবার উঠে রাখো, আজকে যেতে পারবো না। এই রাত 4টার সময় সে আবার খাবারটা ফ্রিজে ঢোকায় রাখতেছে। এই যে মানে চিকিৎসক হিসাবে যেটুকু সফলতা, এবং অভিনয় জীবনে যতটুকু সফলতা, স্ত্রীর সহযোগিতা ছাড়া সম্ভব নয়, একেবারেই অসম্ভব ছিল, একেবারেই অসম্ভব ছিল। ডাক্তার এজাজুল ইসলাম, আজকে আলোচনাটা আমরা এখানে শেষ করতে যাচ্ছিলাম, সময় স্বল্পতার কারণে অবশ্যই। তাহলে আমার আজকে করবার বিন্দুমাত্র কোনো ইচ্ছা ছিল না। এবং আপনার সাথে কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে ওই যে রবীন্দ্রনাথের একটা লাইন আছে না, যে বাজিল বুকে সুখের মতো ব্যথা, সেরকম, যেটা আমার হুমায়ুন আহমেদের লেখা পড়ে বা আপনাদের নাটকগুলি, সিনেমাগুলি দেখে অনুভব হতো। খুব সংক্ষেপে জানতে চাই যে, মানে চেষ্টা করতে যাচ্ছে এটা দিয়ে, আপনার কাছে সুখ আর দুঃখের কি কোনো সংজ্ঞায়ন আছে নাকি? আবার সেই আমি ধর্মের দিকে চলে যাব। জি। যে আপনি জীবনে দুঃখটাকে সহজভাবে নিলেই হলো, কিন্তু আর কিছু না। আজকে আমার মতো বয়সের একজন মানুষ, আমার সঙ্গের সহপাঠীরা মারা গিয়েছেন প্রায় 30 জন। আমার ডাক্তার, আমাদের ব্যাচমেট ডাক্তার, তারা 30 জন পৃথিবীতে নেই। আমি যদি ভাবি যে আমি পৃথিবীতে আছি, এখনও চ্যানেল 24-এ স্টুডিওতে বসা, কথা বলছি আপনার সঙ্গে, এখান থেকে হেঁটে যাব, বাসায় যাব, আল্লাহ পাক যে আমাকে এই ক্যাপাবিলিটি দিয়েছেন, এর চাইতে আমার শুকরিয়া তো করার আর কোনো কিছু নেই। সুতরাং না পাওয়ার হিসাব করতে গেলে তো আপনি পাওয়ার হিসাবটা করতে পারবেন না। আমি এটা করি, কিন্তু সব সময় পাওয়ার হিসাবটা করি, না পাওয়ার হিসাবটা আমি করি না, কখনো করিনি। এবং যখনই দুঃখ আসে, অনেক বিপদ, অনেক দুঃখ আমার জীবনে অবশ্যই এসেছে, অনেক, কিন্তু আমি সবসময় ওই যে ওই বিশ্বাসটা আমার এখনও আছে, যে না, আল্লাহ বিপদে ফেলেছেন, আল্লাহ পাক রক্ষা করবেন, এবং আমি দেখেছি আল্লাহ পাক রক্ষা করেছেন। ডাক্তার এজাজুল ইসলাম, আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। যদি অনুমতি দেন, আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছে। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।